33 তে বলে দেওয়া হচ্ছে যে আমাদের নামের আগে কখন ইন্টারেস্ট করতে হবে বা ইউজ দ্য টার্ম অফ ইঞ্জিনিয়ার। তো আমরা এখন একটু ব্রিফলি এই পলিসি গুলো একটু দেখি। ফার্স্টে হচ্ছে আমাদের কন্টিনিউইং এডুকেশন ইন এথিক্স ট্রেনিং, বলা হয়েছে যে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার এএসসি আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে অ্যাটলিস্ট 1 ইয়ার 1 আওয়ার পার ইয়ার, প্রত্যেক বছরে অ্যাটলিস্ট তোমাকে 1 ঘন্টা হলেও এই ট্রেনিংটাকে পার্টিসিপেশন করতে হবে, তোমার এই ট্রেনিংটা থাকা লাগবে। মানে পুরো বছরে জাস্ট 1 ঘন্টার জন্য হলেও তোমাকে এই ট্রেনিংটা অ্যাটেন্ড করতে হবে। আর এই ট্রেনিংটা অ্যাটেন্ডের মাধ্যমে তুমি হচ্ছে একটা লাইসেন্স, প্রফেশনাল লাইসেন্স, যে তুমি অ্যাকচুয়ালি এই প্রফেশনাল প্রফেশনালিজম তোমার মধ্যে আছে কিনা। তো দেখো এখানে বলেছে যে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স encourages all state board of engineering licensure to institute a minimum professional development, একটা মিনিমাম প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে অ্যাটলিস্ট 1 আওয়ার পার ইয়ার অন প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল এথিক্স এর উপর অ্যাটলিস্ট আমাদের 1 ঘন্টা হলেও বছরে একটা ট্রেনিং আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। কেন করবো এটা আমরা অ্যাটেন্ড? একটা প্রফেশনাল লাইসেন্স পাওয়ার জন্য, যেটা আমাদের মধ্যে মিনিমাম প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাচিভ করা। আচ্ছা, এখন এই লাইসেন্সটা পাওয়ার জন্য আমাদের কি কি জিনিস করতে হবে দেখো বলে দিয়েছে। তা এটা হচ্ছে যে প্রফেশনাল এথিক্স একটা কর্নারস্টোন হিসেবে কাজ করছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসে। আমরা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখন কাজ করবো বা ইঞ্জিনিয়ারিং কোনো কাজে রিলেটেড থাকবো, আমাদের হচ্ছে এই এথিক্সটা আমাদের একটা কর্নারস্টোনের মতো কাজ করবে। Adherence to a code of ethics encourages engineers to practice in areas in which they are competent. এটা আমরা ক্যানন 2 তেও পড়েছিলাম তাই না, যে সার্ভিস ইন এরিয়া দ্যাট ইউ আর কম্পিটেন্ট, মানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার সেই জিনিসগুলোতে আমাদের সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবো যে এরিয়াতে আমরা দক্ষ। তো আমাদের হচ্ছে এথিক্স ইনকারেজ করবে সকল, মানে ইঞ্জিনিয়ার ইনকারেজ করে সব ইঞ্জিনিয়ারকে যে আমরা সেই ফিল্ড গুলোতেই প্র্যাকটিস রাখতে পারবো যে এরিয়াগুলোতে আমরা অলরেডি কম্পিটেন্ট বা আমাদের দক্ষতা আছে। আরো বলা হয়েছে দে উইল হোল্ড দ্য সেফটি হেলথ এন্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক অ্যাজ দ্য হাইয়েস্ট ডিউটি। তোমার এখানে কাজের প্রধান উদ্দেশ্যই হবে মানুষের সেফটি, হেলথ আর ওয়েলফেয়ার। তোমার এখানে সামান্য মিয়ার ইকোনমিক ব্যালেন্সের জন্য তুমি হচ্ছে এখানে কাজ করছো না, তোমার এখানে উদ্দেশ্য হচ্ছে মহৎ, তুমি এখানে হচ্ছে সেফটি, হেলথ, ওয়েলফেয়ার, পাবলিকের সেফটিকে তুমি এখানে মেজর প্রায়োরিটি দিয়ে থাকবে। এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টাল ক্যানোস। আমরা যে 7টা ক্যানোস পড়েছিলাম, এর মধ্যে যদি আমাদের কোনো ল্যাক থেকে থাকে বা আমাদের যদি কোনো আহ, কম দক্ষতা থেকে থাকে, ইন দ্যাট কেস তুমি কিন্তু এই যে আমাদের লাইসেন্সটা সেই লাইসেন্সটা পাবা না। দেখো বলেছে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টাল ক্যানোস অফ প্রফেশনাল কন্ডাক্ট, তোমার হচ্ছে প্রবলেম হতে পারে বা পেনাল্টি অ্যাকশন তুমি এই কারণে ফেস করতে পারো, কারণ তোমার মধ্যে যথেষ্ট এথিক্স এর ডেভেলপমেন্ট হয়নি। এটা ছিল আমাদের পলিসি 1। এখন দেখো আমাদের সেকেন্ড যেটা ছিল এএসসি রেজলিউশন 502, এটা কি? এখানে আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে অ্যাজ পার এএসসি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ওরা বলে দিয়েছে যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি যখন কোনো ধরনের জাজমেন্ট করছো বা তুমি যে কাজে অ্যাডহারেন্স আছে সেই সবকিছুই কি তোমাদেরকে কোড অফ এথিক্স কে মাস্ট বি ফিল করতে হবে। যে আমাদের যে কোড গুলো পড়ছিলাম এথিক্স সবগুলো কোডকে আমাদের মাস্ট ঠিক মতো ফিল আপ করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কে অ্যাভয়েড করা হবে। আমি ক্লাস তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখেছিলাম যে একজন স্টুডেন্ট হচ্ছে সিটি যাচ্ছে সকাল 11টার দিকে, একজন 12টার দিকে, তাদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে আমাদের কি করতে হবে? আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের হচ্ছে একজন এমপ্লয়ির সাথে আমরা একজন এমপ্লয়ি কোনো ধরনের কনফ্লিক্ট যাতে না হয় সেটাই চেষ্টা করবো। তো আমরা এই ধরনের কোনো সিনারিও যাতে আমাদের ক্রিয়েট না হয় সে ব্যাপারে আমাদের কি করতে হবে? কেয়ারফুল থাকতে হবে। তারপর এখানে আরো বলা হয়েছে দ্য অ্যাবিলিটি টু এক্সারসাইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট রিকোয়ার্ড অফ এন ইঞ্জিনিয়ার। আচ্ছা, তোমাদেরকে আমি হচ্ছে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়েছিলাম যে একটা সাপোজ একটা গ্রুপ হচ্ছে সিন্ডিকেট ফর্ম করেছে টেন্ডার পাওয়ার জন্য, দেন তুমি হচ্ছে বারবার বঞ্চিত হচ্ছে। তো এটা কিভাবে সলভ হচ্ছিল? আমরা বলছিলাম যে কিছু ল বা রুলস যদি আমরা রেগুলেশন জারি করে দিতে পারি তাহলে আমাদেরকে একটা কঠোর নিরাপত্তার মধ্যে আমরা থাকবো, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের জাজমেন্ট গুলো সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক এই জিনিসটাই এখানে লেখা আছে যে দ্য অ্যাবিলিটি টু এক্সারসাইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। তুমি তোমার ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট তখনই এক্সারসাইজ করতে পারবা যখন হচ্ছে তুমি এই ক্যানন গুলোকে ঠিক মতো ফিল আপ করবা বা মেনটেন করবা। তো আমাদের এই রিজলিউশন ফাইলগুলোতে বলা আছে তোমাদের প্রত্যেক আর ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারকে এই ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টটাকে আমাদের অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। এবং আমাদের বলা আছে যে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না এই পাবলিকের সেফটি, ওয়েলথ আর ইনভায়রনমেন্টের রেগুলেশন হয় এমন কোনো কিছুতে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করবো না। আচ্ছা, আর বলা হয়েছে যে লস রেগুলেশন কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট এন্ড কালেক্টিভ বার্গেনিং এগ্রিমেন্টস মাস্ট পারমিট ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন কাজে বার্গেনিং করতে পারি, তবে আমাদের কালেক্টিভ বার্গেনিং করতে হবে। আর আমাদের এখানে হচ্ছে আমরা প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারের ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবো না। আমাদের হচ্ছে পটেনশিয়াল যে কনফ্লিক্ট গুলো এগুলো
পারবে না অ্যাজ এন ইঞ্জিনিয়ার। তোমাকে পাবলিকের ইন্টারেস্টটাকে সব থেকে উপরে রাখতে হবে, হোল্ডিং অ্যাবাভ অল, সবকিছু উপরে আমাদের পাবলিকের ইন্টারেস্টেই থাকবে। আচ্ছা, তো এর এই ব্যাপারে কিছু ইস্যুস জারি করা হয়েছে, যে এগুলো বলার মুখে দেখবো যে বিভিন্ন ইস্যুস হিসেবে শুরু করা হয়েছে, যেমন পাবলিকের সেফটি, হেলথ এন্ড ওয়েলফেয়ার মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আমরা কোনোভাবে পাবলিককে ইয়ে করতে পারবো না, প্রিভিলেজ কে খারাপ করতে পারবো না। তারপর আমাদের ইনভায়রনমেন্টের কোনো ডিগ্রেডেশন করতে পারবো না, ইনভায়রনমেন্ট পাবলিক, এইসব কিছু রিজলিউশন আকারে দেখানো হয়েছে। এবার হচ্ছে আমরা লাস্ট যেটা দেখবো, লাস্ট পলিসি রেশনালটা তোমরা দেখে নিও যে এই রেজিস্ট্রি আমরা কি কি রেশনাল বা উদ্দেশ্য। তো এটা জাস্ট তোমরা বলে বুঝবে যে সেফটি, হেলথি, কনস্ট্রাকশন গুলো কি কি ধরনের দিতে পারবো। দেখো কখন কখন পারবো এই জিনিসটা দেখো। ফার্স্ট আমরা পারবো যদি তুমি কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করো যেটা হচ্ছে অ্যাক্রিডিটেশন আছে, গ্রাজুয়েশন ফ্রম এন অ্যাক্রিডিটেড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উইথ এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। তুমি ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা ডিগ্রি নিলা, তবে তোমাকে সেই প্রোগ্রামটাকে মাস্ট কি অ্যাক্রিডিটেড প্রোগ্রাম হতে হবে। ইন দ্যাট কেস তুমি তোমার নামের আগে ইঞ্জিনিয়ারিং টার্মটাকে ইউজ করতে পারবা। তোমার কি বলা হয়েছে, registration as a professional engineer or engineer in training under a state engineering registration law। আচ্ছা, রেজিস্ট্রেশন ইঞ্জিনিয়ার ল যেটা বলে দিয়েছে যে আমাদের হচ্ছে আমরা নামের আগে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কি করতে হবে, অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, একটা ট্রেনিং দিতে পারি একটা স্টেটের আন্ডারে। ইন দ্যাট কেস তুমি কি তোমার নামের আগে ইঞ্জিনিয়ার টার্মটাকে ইউজ করতে পারো। ওয়ান হচ্ছে তোমাকে হচ্ছে একটা অ্যাক্রেডিটেড প্রোগ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে, অথবা কি তুমি চাইলে এই রেজিস্ট্রেশন করে করতে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে, একটা স্টেট থেকে ট্রেনিং নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে বলে দিয়েছে যে an official ruling designation an individual or a group in an engineering capacity as meeting the definition of professional engineer PE। আচ্ছা, এখানে আমাকে বলেছে যে টাফট হার্টলি যে অ্যাক্ট অথবা ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড যে অ্যাক্ট, সেই অ্যাক্ট যে বলা হয়েছে যে আমরা যদি ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ একটা অফিসের রুলিং ডিসিশন পাওয়ার জন্য বা প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডিসিশনটা পাওয়ার জন্য তোমাকে এই অ্যাক্টের আন্ডারে যে যে ক্রাইটেরিয়া ফিল আপ হওয়া উচিত সবকিছু যদি তোমার মধ্যে থাকে বা তোমার মধ্যে দক্ষতা থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি ফুলফিল হয়, এই ধরনের অ্যাক্টের আন্ডারে যে যে ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো যদি ঠিক মতো ফিল আপ করতে পারো, তখন তুমি নিজেকে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার বা পিই হিসেবে তোমার স্বীকৃতি থাকবে, এবং তখন তুমি তোমার নামের আগে ইঞ্জিনিয়ারিং টার্মটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তবে এখানে বলে দেওয়া হয়েছে যে জিনিসটা একটা বেসিক্যালি জিনিসটা হচ্ছে একটা মডিফায়ার মতো কাজ করছে এই টার্ম। এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের পজিশন ভেদে জিনিসটা টার্ম গুলো কিন্তু চেঞ্জ হয়। যেমন তোমার হচ্ছে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তুমি নিয়োগ হও তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, তুমি টেকনোলজিস পদে নিয়োগ হলে তুমি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস, এরকম বিভিন্ন আলাদা আলাদা সিম্পলিফাইড ডেজিগনেশনও আমাদের আছে। আর দেখো, যদি কোনোভাবে তুমি এটার ইমপ্রপার ইউজ করো তোমার নামের আগে যে ইঞ্জিনিয়ার টার্মটা, এখন ইমপ্রপার ইউজ অফ দ্য টার্ম ইঞ্জিনিয়ার ইজ কনফিউজিং এন্ড মিসলিডিং টু পাবলিক, তখন পাবলিকের কাছে এটা কনফিউজিং হয়ে যাবে, মিসলিডিং হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি বোঝানো হচ্ছে, সাপোজ তোমার হচ্ছে এই একটা অ্যাক্রিডিটেশন প্রোগ্রামের আন্ডার থেকে করলা, বা তুমি হচ্ছে নামের আগে স্টিল ইঞ্জিনিয়ার টার্মটা ইউজ করছো, তোমার দক্ষতা স্টিল কিছু গ্যাপ রয়ে গেছে। এখন তুমি যদি প্রফেশনাল ফিল্ডে ওয়ার্ক করতে যাও, সো তুমি তখন একে তো ওই কাজটি মতো গুছিয়ে করতে পারবে না, এন্ড দেন হচ্ছে যেহেতু তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার না হওয়া সত্ত্বেও তুমি এই টাইটেলটাকে ইউজ করেছো, পাবলিকরা তোমার কাছে ওই ধরনের ডিমান্ড নিয়ে ফিলফিল করতে পারবে না। তো এটা তোমাকে ডিমিনিশ করবে তোমার টাইটেলের ভ্যালু, ইঞ্জিনিয়ার টাইটেলটাকে তখন একটু হবে ডিসঅনার হবে। So employers and employees sometimes misuse the term in titles and reasons। অনেক সময় দেখা যায় যে সিভি তো এই টার্মটাকে মিসইউজ করা হয়। So the misuse of the title by groups or people, কোন একটা প্রতিষ্ঠান দ্বারা অথবা পিপল দ্বারা যদি এটাকে মিসইউজ করা হয়, তখন তোমার টাইটেলটার ভ্যালু কি হয়, কমে যায় বা রিডিউস হয়ে যায়। তো এই টাইটেলটা তখনই হচ্ছে তোমাকে জাস্টিফাই করবে বা তোমাকে তখনই দেওয়া উচিত যদি কিছু কোয়ালিফাইড প্রফেশনাল তোমার হচ্ছে এডুকেশনটাকে দেখে যে হ্যাঁ তোমার একটা স্ট্যান্ডার্ড এডুকেশনাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি আর মধ্যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আছে, ইন দ্যাট কেস তোমাকে শুধুমাত্র ওই টাইটেলটাকে প্রোভাইড করা উচিত। আচ্ছা, আর লাস্ট যে পেজটা, পেজ নাম্বার 43 আর 44, এটা আমরা মিডিয়া পর করবো যে সাইট ইস্যুস টু বোর্ড লাইসেন্স, এই কিভাবে বোর্ড লাইসেন্সটা পাওয়া যায়, আর হচ্ছে এই বোর্ড লাইসেন্স পাওয়ার প্রসেসটা আমরা হচ্ছে মিডিয়ার পরে আলোচনা করবো, পেজ নাম্বার 43। আচ্ছা, এখন আমি তোমাদের হচ্ছে মিডের জন্য সাজেশন দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে নিচে থেকে আসতেছি, তোমরা কি সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ? ক্লাস আছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তো লেকচার 5 যেটা প্রফেশনাল এথিক্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং,
এখানে হচ্ছে বেসিক্যালি তোমাদের হচ্ছে যদি 30 মার্কস এর মতো কোশ্চেন থাকে, এখানে হচ্ছে অ্যারাউন্ড 10 মার্কস এর মতো কোশ্চেন আসে, তো ভালো একটা পার্সেন্টেজ মার্কস আসে। তো এখানে আমরা প্রফেশনাল এথিক্স এর ডেফিনেশনটা দেখেছিলাম, তো এটা ডেফিনেশন গুলো দেখবা, এই ডেফিনেশন গুলো মেটা অ্যাপ্লাইড এথিক্স কি, নরমেটিভ এথিক্স কি, এই তিনটা এথিক্স এর ডেফিনেশন ভালো মতো বুঝবা বা ভালো মতো দেখবা যে এথিক্স গুলোর ডেফিনেশন কি পড়ানো হয়েছে। তারপর হচ্ছে আমরা এখানে দেখবা যে এই পেজ নাম্বার 11 এ কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আছে এসি কোডের, পেজ নাম্বার 11 পিডিএফ এ। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো পড়বা, এসি কোড অফ এথিক্স এর ফান্ডামেন্টাল প্রিন্সিপলস, চারটা প্রিন্সিপলস আছে, এই চারটা প্রিন্সিপলস ভালো মতো দেখবা, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ এসি কোড অফ এথিক্স, এই চারটা এথিক্স ভালো মতো দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ক্যানন গুলা। এখন ক্যানন গুলা রিলেটেড কোশ্চেন কিরকম আসতে পারে, আমাদের 7টা ক্যানন ছিল, তোমাদের টাইটেলটাকে মুখস্থ করতে হবে না, কোশ্চেনটা এরকম হবে: সেফটি, হেলথ এন্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক এন্ড কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এক্সপ্লেন দ্য ক্যানন। আমি তোমাকে টাইটেলটা দিয়ে দিব, তখন তোমাকে ক্যানন 1 কে এক্সপ্লেন করতে হবে। সো টাইটেলটা বুঝতে তোমাদেরকে, এই টাইটেলটা আন্ডারে কি কি লেখা আছে এগুলো বুঝে বুঝে পড়বা, এই 7টা ক্যাননই বুঝে বুঝে দেখবা। কারণ আমি যে কোনো একটা ক্যানন তোমাদেরকে এক্সামে দিয়ে দিব, যে টাইটেলটা দিয়ে দিব, আর তারপর কি করবো সেই ক্যাননটাকে এক্সপ্লেন করার জন্য, তখন তোমাদের সেই পার্টিকুলার ক্যাননটাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। ক্যানন করে ক্যানন 7 পর্যন্ত আমাদের 7টা ক্যানন ছিল, 7টা ক্যাননই ভালো মতো দেখবা। আর এই ক্যানন গুলোর টাইটেল আমি দিয়ে দিব, যেমন এরকম দিয়ে দিতে পারি: ইন্টারন্যাশনাল অ্যাক্ট ইন প্রফেশনাল ম্যাটার্স ফর ইচ এমপ্লয়ার্স অর ক্লায়েন্ট অ্যাজ ফেথফুল এজেন্ট অর ট্রাস্টিজ অর এন্ড শেল অ্যাভয়েড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। আমি টাইটেলটা দিয়ে দিব, তখন কি টাইটেলটাকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, এই যে ক্যাননটাকে, এই পয়েন্ট গুলোকে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো এই ক্যানন গুলো ভালো মতো দেখবা। এরপর হচ্ছে আজকে যেটা পড়লাম এটা ভালো মতো বুঝবা আর পড়বো। পলিসি, 3টা পলিসি মাত্র, তো পলিসি গুলো ভালো মতো দেখবো। এই যে কন্টিনিউড এডুকেশন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার জাজমেন্ট হিসেবে আমাদের কোড অফ এথিক্স মেনটেন করতে হচ্ছে, আর লাস্টিং করলাম যে নামের আগে কখন ইঞ্জিনিয়ার ইউজ করা যাবে। এই 3টা পলিসি ভালো মতো দেখবা। এখন এই পলিসি গুলো থেকে কোশ্চেন কিরকম হতে পারে, এটা হচ্ছে একটা সিনারিও বেসড কোশ্চেন। সাপোজ তোমাদেরকে কন্টিনিউড এডুকেশনের একটা কেস করি, সাপোজ আমি এরকম কোশ্চেনে বলে দিলাম যে এখানে একজন এমপ্লয়ি আমার আন্ডারে একটা কোম্পানিতে এ বি কোন একটা ফার্মে কাজ করছে, যদিও সে হচ্ছে বছরের পর বছর কাজ করছে, কিন্তু সে স্টিল হচ্ছে প্রফেশনাল লাইসেন্সটা পায়নি, কারণ তো সে হচ্ছে বার্ষিক যে ইথিক্যাল ট্রেনিং, এথিক্স এর উপর যে ট্রেনিংটা সেটা সে অ্যাটেন্ড করে, বা সেটা সে হচ্ছে পাস করেনি, কারণ হচ্ছে তার মধ্যে যথেষ্ট ট্রেনিং এর যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা সে ফিল আপ করতে পারেনি। তো এই মধ্যে আমি এখন তোমাদেরকে জাস্টিফাই করতে হবে যে 3টা পলিসির মধ্যে কোন পলিসিটা সে হচ্ছে ব্রেক করেছে, বা তার মধ্যে কোন পলিসিটার গ্যাপ রয়ে গেছে। তারপর জাস্টিফাই করার পর তোমাকে কি করতে হবে, সে পলিসিটাকে আবার কি এক্সপ্লেনও করতে হবে। তো তোমাদের কাজ হচ্ছে 3টা পলিসি ভালো মতো দেখবা: কন্টিনিউড এডুকেশন, তারপর ইঞ্জিনিয়ার জাজমেন্ট, আর হচ্ছে ইউজ অফ দ্য টাইম ইঞ্জিনিয়ার। তারপর তোমাদেরকে সিনারিওটা ভালো মতো রিড করে সেটা কোন পলিসি স্টেটমেন্ট আন্ডারে গেছে, পলিসি স্টেটমেন্ট 376 নাকি রেজলিউশন 502 নাকি পলিসি 433, তোমাকে সেটা আগে জাস্ট আইডেন্টিফাই করতে হবে, দেন হচ্ছে পলিসিটিকে জাস্টিফাই করে এক্সপ্লেন করতে হবে। তো এই পলিসি রিলেটেড কোশ্চেনটা অনেকটা সিনারিও বেসড কোশ্চেন হবে। তো পলিসি গুলো ভালো মতো দেখবা, কেন গুলো ভালো মতো দেখবা, স্টার্টিং এ দেখবা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আছে কোড অফ এথিক্স, ওগুলো পড়বা, ডেফিনেশন পড়বা। বাস এই চ্যাপ্টার থেকে এই কয়টা জিনিস দেখলেই হবে। আচ্ছা, তোমাদের আচ্ছা, এরপর হচ্ছে লেকচার 4, রিপোর্ট। এই চ্যাপ্টার থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে জাস্ট পেজ নাম্বার 22 পর্যন্ত পড়বা, পুরো পিডিএফ পড়া দরকার নেই, জাস্ট পেজ নাম্বার 22 পর্যন্ত পড়বা। আর এখানে কি পড়বা এটাও বলে দিচ্ছি, এখানে হচ্ছে টাইপস অফ রিপোর্ট গুলো পড়বা: শর্ট রিপোর্ট, লং রিপোর্ট, তারপর আমরা ইনফরমেশন রিপোর্ট করেছিলাম, ইন্টারপ্রেটিভ রিপোর্ট করেছিলাম, মেমোরান্ডাম রিপোর্ট, ডেটা রিপোর্ট, তারপর আবার ইনফরমেশন মেমোরান্ডাম রিপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের রিপোর্ট ছিল, কনফারেন্স, প্রোগ্রেস, পিরিয়ডিক। এখানে টাইপস অফ রিপোর্ট গুলো তোমরা হচ্ছে পড়বা এই চ্যাপ্টার থেকে। আর এখানে হচ্ছে পড়ার সময় জিনিসটা খেয়াল রাখবা যে তোমাদের এই কোশ্চেনটা অনেকটা সিনারিও বেসড কোশ্চেনই হবে। তো তোমাদেরকে আমি দিয়ে দিব পুরো একটা কন্ডিশন, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন রিপোর্ট আন্ডারে পড়ছে, কি লেটার রিপোর্ট নাকি মেমোরিয়াল রিপোর্ট। যদি মেমোরিয়াল রিপোর্ট হয় তাহলে এটা মেমোরিয়াল রিপোর্টের মধ্যে কোন ধরনের মেমোরিয়াল রিপোর্ট, যদি ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট হয় তাহলে কোন ধরনের রিকমেন্ডেশন, জাস্টিফিকেশন রিপোর্ট দিবা। তো ফার্স্টে তোমাদের সিনিয়রটা রিড করে তোমাদের কোন টাইপের রিপোর্ট সেটাকে বের করতে হবে, দেন হচ্ছে সেই রিপোর্টটার যে স্ট্রাকচার, আমরা বিভিন্ন রিপোর্টের স্ট্রাকচার বলছিলাম না, সেই স্ট্রাকচার গুলো তোমাদের লিখতে হবে। তো এই চ্যাপ্টার 4 বা লেকচার 4, এই লেকচার 4 থেকে তোমরা টাইপস অফ রিপোর্ট গুলো ভালো মতো দেখবা, এন্ড দেন সিনিয়রটাকে রিড করে
কোন ধরনের রিপোর্ট সেটা বের করে সেটা কি করবা, স্ট্রাকচার থেকে জাস্ট মানে স্ট্রাকচারটাকে লিখতে হবে। আচ্ছা, ম্যাম স্ট্রাকচার বলতে ওই যে শর্ট রিপোর্ট না লং রিপোর্ট ওটা? শর্ট রিপোর্ট, লং রিপোর্ট, অথবা তোমাদের যে রিপোর্টের মধ্যে কি বিভিন্ন পার্ট ছিল না, যে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল, তারপর মাঝখানে একটা মেইন বডি ছিল, তারপর কনক্লুশন ছিল, তার মধ্যে যে স্ট্রাকচার গুলো ছিল সবকিছু মানে পুরো স্ট্রাকচারটাকে লিখতে হবে ওভারঅল। আচ্ছা, লেকচার 3 থেকে কমানোর কিছুই নেই। এখানে হচ্ছে 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এখানে আমাদের 7টা সি আমরা খুব ব্রিফলি পড়েছিলাম, কমপ্লিটনেস, কনসিয়াসনেস, কনসিডারেশন। এখানে কমানোর কিছু নেই, পুরো পিডিএফ টাই তোমরা পড়বা। আর এই কোশ্চেনটা হবে যে কোনো একটা কেস আমি দিলাম একটা প্রফেশনাল পার্সনের, তো সেই পার্সনের সাথে এই 7টা সি কে তোমাদের কোরিলেট করতে হবে। তার মধ্যে কি কি ধরনের সি ফিল আপ হয়েছে, আর তার মধ্যে কি কি জিনিসের গ্যাপ রয়ে গেছে। তো 7 C's হচ্ছে তোমার এখানে পুরো পিডিএফটাই ভালো মতো রিড করবা, এন্ড কোনটা কি সেটা ভালো মতো পড়বা, যে কমপ্লিটনেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কনসাইসনেস বলতে কি বোঝাচ্ছে। কারণ তার এই রিলেটেড দেখবা যে আমি যে কন্ডিশনটা দিয়ে দিয়েছি, যে পার্সনটাকে বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছে, তার মধ্যে কোন কোন সি হচ্ছে ফিল আপ হয়েছে, বা তার মধ্যে কোন কোন গ্যাপ রয়েছে। তো 7 C's মধ্যে আমার আর তোমাদের এখানে কোনো সাজেশন দেওয়ার কোনো অপশন নেই, এটা পুরো পিডিএফটাই তোমাদের পড়া লাগবে। এরপর আচ্ছা, লেকচার 2টা আমি পড়াচ্ছি। লেকচার 1 দেখো। লেকচার 1 হচ্ছে খুবই সব থেকে ইজি মনে হয়, কারণ এখানে তোমাদের কোশ্চেনটা, আমার কোনো সিনারিও দেওয়া বা কোনো কেস দেওয়া বা আইডেন্টিফাই জাস্টিফিকেশন এই ধরনের কোনো কিছু করা আমার অপশনই নেই। কারণ এখানে খুব কোশ্চেন গুলো খুব ডিরেক্ট হবে, বিকজ হোয়াট ইজ প্রফেশনালিজম, এটা একটা বেসিক ডেফিনেশন। তারপর হচ্ছে একটা প্রফেশনাল পার্সনের মধ্যে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, এটা একটা নর্মাল কোশ্চেন। তো তোমাদের এরকম কোশ্চেন আসলেও দেখবা যে চ্যাপ্টার থেকে একদম ট্রিট কোশ্চেন আসছে, যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রফেশনাল পার্সন। তারপর হোয়াট ডু ইউ মিন বাই আনপ্রফেশনাল বিহেভিয়ার। তারপর হচ্ছে হাউ পিপল জাজ ইউর প্রফেশনালিজম, তোমার প্রফেশনালিজম কিভাবে জাজ করা হয়। তো এগুলো কি খুব পয়েন্ট আকারে কোশ্চেন, তো এখানে যা আছে সব ডিরেক্ট কোশ্চেন আসবে, কোনো কিছু ঘুরিয়ে পিছিয়ে আমি দিই নেই বা দিব না। তো একদম স্ট্রেট ডাউন পড়বো। আচ্ছা, আর লেকচার 2 থেকে হচ্ছে, লেকচার 2 আমরা অনেক কিছু পড়েছিলাম, এবং লেকচার 5 এর পর লেকচার 2 থেকে মনে হয় মেজর পার্সেন্টেজ অফ কোশ্চেন থাকার চান্স আছে। তো তোমরা লেকচার 2 কেও খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এখানে আমরা অনেক কিছু পড়েছিলাম, ইন্ট্রোডাকশন কমিউনিকেশন, তারপর হিউম্যান কমিউনিকেশন কি, তারপর বেসিক্স অফ কমিউনিকেশন স্কিল, ট্রেটস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এগুলো অনেক কিছু আমরা ম্যাম দেখেছিলাম। এটা একটু কমায় দেন ম্যাম। কি লেকচার 2 থেকে? হ্যাঁ, আমি লেকচার 2 থেকে এমনিও কমিয়ে দিচ্ছি। তো আমি তোমাদেরকে মুখে বলতেছি, সবাই খাতা খুলে বসো, একটু লিখে নাও। যে যে টপিক গুলো বলছি ওই টপিক গুলো লিখে নাও, ওই টপিক গুলো ভালো মতো পড়ো। জি ম্যাম। ম্যাম আবার একটু বলেন প্রথম থেকে লেকচার টু। হ্যাঁ, লেকচার 2 আমি এখন বলা স্টার্ট করি, লেখা শুরু করো, বলতেছি। আচ্ছা, এখানে পড়বা হচ্ছে বেসিক কমিউনিকেশন স্কিল। কি কি ধরনের বেসিক কমিউনিকেশন স্কিল আমাদের থাকা দরকার, সেই বেসিক কমিউনিকেশন স্কিল গুলো পড়বা। দেখছো? Yes, ma'am. তারপর লেখা হচ্ছে ট্রেটস অফ এ ইফেক্টিভ কমিউনিকেটর। ট্রেটস অফ ইফেক্টিভ কমিউনিকেটর। ইফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম পাওয়ার জন্য আমাদের কি কি ট্রেটস থাকা দরকার, ট্রেটস অফ ইফেক্টিভ কমিউনিকেটর। এরপর হচ্ছে ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনের ইম্পর্টেন্স কি, নেসেসিটি গুলো কি। ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন, এই যেটা ইম্পর্টেন্স এন্ড নেসেসিটি অফ কমিউনিকেশন। এরপর হচ্ছে ফর্মাল কমিউনিকেশন চ্যানেল। ফর্মাল কমিউনিকেশন চ্যানেলের মধ্যে কিছু টাইপ ছিল, ওগুলো ভালো মতো দেখবা। ফর্মাল কমিউনিকেশন চ্যানেল। এরপর হচ্ছে প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। এরপর লিসেনিং। লিসেনিং এ কি ধরনের প্রবলেম হয়, লিসেনিং। এরপর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন। এরপর হচ্ছে কালচারাল কনটেক্সট। এখানে কালচারাল কনটেক্সট দেখবা হাই কনটেক্সট কালচার আর লো কনটেক্সট কালচার, এটা তোমাদের মনে হয় আমি একটা ক্লাস পারফরমেন্স নিয়েছিলাম। তো এই কালচারাল কনটেক্সটটা ভালো মতো দেখবা, হাই কনটেক্সট কালচার, লো কনটেক্সট কালচার। এই যে কালচারাল কনটেক্সট আর হাই কনটেক্সট কালচার, লো কনটেক্সট কালচার। আচ্ছা, আর এটা খুবই ভালো মতো দেখবা, এথনোসেন্ট্রিসিজম আর স্টিরিওটাইপ।
এটা ডিফারেন্সিয়েশন আসতে পারে বা ডিফাইন করতে বলতে পারি, অথবা সিনারিও দিয়ে বলতে পারি যে কোনটা স্টিরিওটাইপিং সিচুয়েশন ক্রিয়েট করছে, কোনটা এথনোসেন্ট্রিসিজম হচ্ছে। তো এটা ভালো মতো দেখবা। এই চ্যাপ্টার 2 থেকে তো অনেক কমাই দিছি। এই তো তোমাদের মোটামুটি সিলেবাস বললাম, ম্যাম সবাই কি এটা বুঝতে থেকেও পারছো? কি সিনারিও বেস কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, সিনারিও বেস কোশ্চেন থাকবে তোমাদের। তোমাদের কথা ক্লিয়ার না, হ্যালো? ম্যাম আমাদের ওই যে যেই লাস্ট যে আজকে যে চ্যাপ্টারটা পড়লেন চ্যাপ্টার 5, ওই জায়গায় ম্যাম ওই যে লাস্টের যে ইয়াটা অংশটা, ঠিক আছে, ওই জায়গায় মানে একটু ওই স্লাইড একটু জানতো ম্যাম। আচ্ছা হ্যাঁ দাও। লেকচার 5 রাইট? হ্যাঁ, লেকচার 5 এর আজকে যে অংশটা পড়াইছেন হ্যাঁ হ্যাঁ, ম্যাম। ইঞ্জিনিয়ার। হ্যাঁ ম্যাম, ওই যে যেই তিনটা যে ইয়া আর কি। আচ্ছা ম্যাম, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় কি মেইনলি আমরা কি কি পড়বো মানে এটা থেকে? হ্যাঁ, এখানে বললাম না একটা সিনিয়র মতো কোশ্চেন হবে। সাপোজ তোমাদের একটা উদাহরণ দিয়েছি যে কন্টিনিউটি এডুকেশন। সাপোজ আমি বললাম যে একটা পার্সন সে অনেক বছর ধরে এই অফিসে জব করছে, বাট স্টিল সে কি লাইসেন্স পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সে হচ্ছে অ্যানুয়ালি যে এথিক্যাল ট্রেনিংটা অ্যাটেন্ড করার কথা, হয় সে ট্রেনিংটা অ্যাটেন্ড করছে না, অথবা ট্রেনিংটা হচ্ছে সে অ্যাটেন্ড করলো, তার যে ক্রাইটেরিয়া গুলো ট্রেনিং অ্যাচিভ হওয়ার কথা সেগুলো তার হচ্ছে অ্যাচিভ হচ্ছে না। যার কারণে সে স্টিল হচ্ছে লাইসেন্সটা পাচ্ছে। তো এই সিনিয়রটা আমি এখন দিলাম, এখন দিয়ে তোমাকে বললাম যে এটা কোন পলিসির আন্ডারে পড়েছে। তুমি জানো এটা কন্টিনিউটি এডুকেশন পলিসি স্টেটমেন্ট 376 এর আন্ডারে পড়েছে, তখন তোমাকে এটা লিখে দিতে হবে যেটা হচ্ছে পলিসি স্টেটমেন্ট 376 এর আন্ডারে পড়েছে। দেন ফার্স্ট অফ অল তুমি হচ্ছে আইডেন্টিফাই করলে কোন পলিসি, এরপর তোমাকে এটা জাস্টিফাই করতে হবে যে এটা কেন এই পলিসির আন্ডারে পড়েছে। দেন তারপর এটাকে এক্সপ্লেন করবা, শেষ। ম্যাম ম্যাম আর এই এই জায়গায় কি চ্যাপ্টারের স্লাইড সবই দেখতে শুরুতে হবে? যে ডেফিনিশন গুলো বলছিলেন আরেকবার একটু বলবেন? আরেকবার কি বলবো? মানে এই চ্যাপ্টারের শুরুতে যে ডেফিনিশন গুলো ছিল ম্যাম ওইগুলো। আচ্ছা, ফার্স্টে বলেছিলাম যে ডেফিনেশন গুলো পড়তে, আমরা যে মেটা এথিক্স পড়ছিলাম, অ্যাপ্লাই এথিক্স পড়ছিলাম, তারপর হচ্ছে নরমেটিভ এথিক্স, এই ডেফিনেশন গুলো পড়বা। তারপর হচ্ছে যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপলস গুলো আছে পেজ নাম্বার 11, সেই প্রিন্সিপলস গুলো দেখবা। আর আমাদের কি ক্যানন ছিল না 7টা, সেই ক্যানন 7টা ভালো মতো দেখবা, যে একটা টাইটেল দিয়ে দিব, সে যে কোনো একটা ক্যানন আমি ডিসক্রাইব করে দিব। আর এই যে পলিসি, 3টা পলিসি স্টেটমেন্ট, এই পলিসি স্টেটমেন্ট গুলো পড়বা। এই তো, এটাই বলছিলাম আচ্ছা চ্যাপ্টার। ম্যাম, পলিসি স্টেটমেন্টের কি সবগুলাই পড়তে হবে মানে ডিটেলসে? তিনটাই, হ্যাঁ তিনটাই পড়তে হবে। আচ্ছা। অনেক কমে দিয়েছে, এর থেকে আর কি কমাবো, এখন পলিসি স্টেটমেন্ট তো আর কমানোর অপশন নেই। বুঝতে পারছো? আর তোমাদের তো এখনো পিএল আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে এসে দেখিয়ে নিয়ে যাবা। আর আচ্ছা, ম্যাম আর কারো? চ্যাপ্টার চ্যাপ্টার 4 হচ্ছে 22 পেজ পর্যন্ত পড়বো। হ্যাঁ, টাইপস অফ রিপোর্টস গুলো ভালো মতো দেখো। ম্যাম কোন ক্যানেল গুলা বেশি ইম্পর্টেন্ট? 7টা ক্যালোরি বেশি ইম্পর্টেন্ট, কোনো ক্যালোরি থেকে কোনো ক্যালোরি কম ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের কোশ্চেন গুলো আনসার করার সময় মার্কস থেকে আনসার করবা, যদি দেখো যে মার্কসের পার্সেন্টেজ কম, তখন বুঝবে যে ওটা এত ব্রিফলি ডিসক্রাইব করে লাভ নেই। তো যতটুকু মার্কস দেওয়া আছে ওটার কনসিডারেশন রেখে আনসার লিখবা। যেমন ব্রিফ করলে কি অনেক কিছুই ব্রিফলি ডিসক্রাইব করা যায়, সাপোজ মার্কস মনে করো 3 মার্কস, কিন্তু তোমার জাস্ট হচ্ছে এখানে কি লাইন গুলো লিখলেই হয়, যে তখন এত ইন ব্রিফলি ডিসক্রাইব করার কিছু নেই। তো এখানে খুব কেয়ারফুল আগে মার্কস গুলো রিড করে করে কোশ্চেন গুলো পড়বা। আর সিনারিও যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যদি তুমি ভুল সিনারিও ধরো, জাস্টিফাই যদি ভুল করো, আইডেন্টিফিকেশন যদি নাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি এক্সপ্লেন করে লাভ নেই। কারণ ওটা তুমি মানে ওখানে তোমাকে পার্শিয়াল মার্কিং দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ তুমি আইডেন্টিফিকেশনে ভুল করছো, এবং ভুল জিনিস আইডেন্টিফাই করে যদি ওটাকে এক্সপ্লেন করো, ওটা তো তার মার্কস পাবে না। তো কোনটা কিসের আন্ডারে পড়ছে এটা ভালো মতো দেখে বুঝে তারপর হচ্ছে আনসার করো। আচ্ছা, এই তো তোমাদের ওভারঅল। আর হচ্ছে ভালো মতো প্রিপারেশন নাও। আর কারোর কোনো প্রবলেম থাকলে পেরে দেখাতে পারো, প্রবলেম নেই। আর কারোর কোনো কোশ্চেন আছে তাহলে মিটিংটা শেষ করি। इस वीडियोটা দিয়ে দিয়েন আজকে। হ্যাঁ, আমি নেক্সট দিই, শেষ করে দিচ্ছি।